নমস্কার, বিটিএন প্রাইম টাইমে আপনাদের স্বাগত। আজকের হেডলাইন্স। জনতার পরামর্শে সংকল্পপত্র তৈরি করতে বিজেপির ভিডিও ভ্যান যাত্রার সূচনা। মিয়া শব্দে হতাশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ রেজাউল করিম সরকারের। 14 জানুয়ারি গুয়াহাটি খানাপাড়া বিজেপি বুথ কার্যকর্তা সম্মেলন, ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। বাংলাদেশে ফের আদিম নৃশংসতা, হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা। ভোটার তালিকা বিশেষ সংশোধন নিয়ে বিরোধী ভোট ব্যাংকে পরিকল্পিত আঘাতের অভিযোগ কংগ্রেসের। এবারে বিস্তারিত খবর। অসম বিধানসভা নির্বাচন 2026-এ জনতার পরামর্শে সংকল্পপত্র গঠনে বিজেপির ভিডিও ভ্যান যাত্রার সূচনা। জনতার পরামর্শে সংকল্পপত্র গঠনে বিজেপির ভিডিও ভ্যান যাত্রা শুরু। আম জনতার পরামর্শ নিয়ে আসন্ন নির্বাচনের জন্য সংকল্পপত্র প্রস্তুত করতে উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এই লক্ষ্যে আসামে প্রতিটি বিধানসভা সমষ্টিতে ভিডিও ভ্যান বা প্রচার বাহনের যাত্রা শুরু হয়েছে। রবিবার সকালে কেন্দ্রীয়ভাবে গুয়াহাটির খানাপাড়া থেকে ভিডিও ভ্যান যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, বৈজয়ন্ত পাণ্ডা, সন্দীপ পাত্র প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন, আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ এটা বিশেষ দিশ উন্মোচন কৰা হ'ল। প্ৰতিটো নিৰ্বাচনৰ এমাহ বা ডেৰ মাহ আগতে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে ৰাজ্যৰ বিভিন্ন অঞ্চললৈ ভিডিঅ' ভেন পঠাই ভিডিঅ' ভেনত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বাৰ্তা, তেখেতৰ বিভিন্ন বক্তব্য আৰু অসমত বা দেশত হোৱা উন্নয়নৰ বিভিন্ন প্ৰতিচ্ছবি ভিডিঅ' ভেনত আমি ৰাইজক দেখুৱাবলৈ চেষ্টা কৰোঁ। ইয়াৰ লগতে আমাৰ যিখন ভিজন ডকুমেণ্ট হ'ব বা নিৰ্বাচনী আমাৰ ইস্তাহাৰ হ'ব, তাৰ সম্পৰ্কত আমাৰ বিভিন্ন পৰামৰ্শ লোৱাৰ প্ৰস্তুতি চলি আছে। এই ভিডিঅ' ভেনত পৰামৰ্শ দিয়াৰ এটা ফৰ্মেট থাকিব আৰু ৰাইজে পৰামৰ্শ লিখি ভিডিঅ' ভেনৰ লগত থকা বক্সত তাক দিব পাৰিব। এদিন শিলচর টাউন ক্লাব মাঠ থেকে 9টি ভিডিও ভ্যানের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করা হয়। এই 9টি ভিডিও ভ্যান বরাক উপত্যকার 3টি জেলায় ভ্রমণ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ গণনাথ পুরকায়স্থ, প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক দিভায়ন চক্রবর্তী, নিহার দাস ও মিহির কান্তি সোম প্রমুখ। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই ভিডিও ভ্যানগুলির মাধ্যমে সাধারণ মানুষের মতামত ও প্রস্তাব সংগ্রহ করে তা বিজেপির আসন্ন নির্বাচনী সংকল্পপত্রে অন্তর্ভুক্ত করা হবে। বিটিএন নিউজ, শিলচর। 2026 সালের বিধানসভাকে সামনে রেখে 2026 সালের বিধানসভা নির্বাচনের সংকল্পপত্র প্রস্তুত এবং বিগত দিনে নরেন্দ্র মোদী সরকারের এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাজকর্মের যে খতিয়ান, সেই উন্নয়নের যে খতিয়ান, সেগুলিকে জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে আজ আমরা আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা মোট 103টি ভিডিও ভ্যান সমস্ত বিধানসভা কেন্দ্রে, সমস্ত গ্রামে গঞ্জের জন্য আজকে আমরা ফ্ল্যাগ অফ করেছি। এর মধ্যে থেকে 94টি ভিডিও ভ্যান গুয়াহাটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন, আর বরাক উপত্যকার জন্য 9টি ভিডিও ভ্যান আমরা সবাই সমবেতভাবে এই শিলচরে এই মাঠ থেকে আমরা করেছি। এই ভিডিও ভ্যানগুলি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বাগানে, প্রত্যেকটা হাট বাজারে, প্রত্যেক জায়গাতে যাবে, গিয়ে 5 বছর আমাদের সরকারের যে কাজকর্ম, বিগত 10 বছরে আসাম সরকারের কাজকর্ম, 12 বছর নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরবে এবং সঙ্গে সঙ্গে 26 সালের বিধানসভা নির্বাচনের জন্য সংকল্পপত্র আমরা যেটা তৈরি করব, সেটা মতামত নেওয়া হবে। যে কোনো নাগরিক সেটাতে মতামত দিতে পারেন, আর সেই মতামতের উপর গুরুত্ব দিয়ে আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করব এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা ভিডিও ভ্যানগুলা এখান থেকে ফ্ল্যাগ অফ করেছি। বরাক উপত্যকায় 13টি বিধানসভা কেন্দ্রে 9টা ভিডিও ভ্যান যাবে, আর 100 এভাবেই আমাদের 103টা ভিডিও ভ্যান 126টা বিধানসভাতে গিয়ে আসামের প্রত্যেক জাতি, ভাষা, ধর্মের মানুষের
যাতে মতামত নিয়ে আমরা আগামী দিনে ২৬ সালের সংকল্পপত্র তৈরি করতে পারি। আর এই সংকল্পপত্রের মতে আগামী 2026-এর পর যে সরকার হবে সেই বিজেপি সরকার, সেই সরকার কাজ করবে। কিছু সাজেশন দেওয়ার কথা, যেরকম আমি বলে দিচ্ছি, ধরুন একটা রিং রোডের কথা বলতে চাইছেন করিমগঞ্জের এলাকাবাসীরা, ধরুন একটা রিং রোডের কথা বলা হচ্ছে হাইলাকান্দির জন্য, ধরুন একটা ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট কাছাড় বরাক উপত্যকাতে হতে লাগে। আমার কাছে কালকে রাত্রে এসেছে যে এই অঞ্চলে একটা এসিজেড মানে বিজনেসের জন্য একটা এরিয়া ডেজিগনেট করা। আপনারা হয়তো দেখেছেন যে ডাভোসে গত কয়েকদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী গেছিলেন এবং যেটা আমরা শুনতে পাচ্ছি প্রায় 1 লক্ষ কোটি টাকার নিবেশ আসামে আসছে, এরকম একটা পরিস্থিতি কথাবার্তা হচ্ছে। তার মধ্যে হয়তো কিছু বাইরের কোম্পানি বরাক উপত্যকাতেও আসতে পারে। আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী ছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ওইখানে গেছেন। ঠিক সেইভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা ইসরায়েলের জন্য একটা এসিজেড তাদের প্রদেশে প্রপোজ করছেন। তো আমাদের এখানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর জন্য আপনাদের কাছে একটা সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই প্রক্রিয়াটা বিগত ইলেকশনেও করেছে। আপনাদের জানা দরকার যে একসময় আমাদের সর্বভারতীয় নেত্রী তখন উপসভাপতি ছিলেন বিজয়া চক্রবর্তী মহাশয়, ভিশন ডকুমেন্ট আমরা তৈরি করেছিলাম। এই অঞ্চল থেকে আমরা অনেকবার কাগজপত্র পাঠিয়েছি। ঠিক সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। 103টা এরকম ভ্যান পুরো আসাম থেকে মানুষের কাছ থেকে সাজেশন নেবে, বিশেষ করে নেক্সট জেনারেশন যারা আছে, জেন জেড যারা আছে, এই ভ্যানগুলোকে আমাদের যারা পরিচালনা করবেন তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নিয়ে যাবেন এবং ঠিক সেইভাবে সেইখান থেকে যাতে সেই সাজেশনগুলোকে আমরা ঠিক মতন সন্নিবিষ্ট করে এটাকে সুন্দর করে কম্পাইল করে আমরা এখান থেকে পাঠাতে পারি। খালি ভিডিও ভ্যানের যাত্রা বলাটা আমার মনে হয় উচিত হবে না। এটাতে সরকার এবং দলের যে জনগণের প্রতি কি চিন্তাধারা রয়েছে সেটার প্রতিফলন এটার মাধ্যমে আমরা দেখতে পাবো। কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে অনেক সরকার আমরা দেখেছি, কিন্তু জনতার পাশে গিয়ে জনতার সমস্যা কি সেটা জানার প্রচেষ্টা কিন্তু কেউ করেনি। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রয়াস নিয়েছেন এবং এই প্রয়াসের মাধ্যমে প্রত্যেকটি জায়গা থেকে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে কি সমস্যা রয়েছে সেই সমস্যা জেনে তারপর পরবর্তীতে আগামী দিনে আসামের উন্নয়নের দিশা কি হবে সেটাকে ঠিক করা হবে। এবং এটা আমার মনে হয় যে একটা ব্যতিক্রমী একটা চিন্তাধারা নিয়ে এবং জনতার সরকার বলতে যে জিনিসটা আমরা বুঝি সেটাকেই দর্শিত এখানে হয়েছে। এটাই আমার মনে হয় যে আজকের এই যে ভিডিও ভ্যান যেটা আমরা আজকের দিনে এখান থেকে ফ্ল্যাগ অফ করা হলো, এই ভিডিও ভ্যান প্রত্যেকটি জায়গাতে যাবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে জনগণকে এ ব্যাপারে একটু ওয়াকিবহাল আপনাদের মাধ্যমে করিয়ে দেওয়া যে সরকারের তরফ থেকে এই ধরনের সুযোগ এসছে, সরকার আপনাদের পাশে এসছে, তো আপনাদের সমস্যা কি আছে সেটা আপনারা সরকারের কাছে তুলে ধরুন। এই কাজটাও আপনারা করবেন। ধন্যবাদ। মিয়া শব্দে হতাশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ রেজাউল করিম সরকারের। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারবার মিয়া শব্দ ব্যবহার করে রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন বলে মন্তব্য করেছেন আমসুর প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সরকার। রবিবার হাইলাকান্দিতে তিনি বলেন 2026 সালে নির্বাচনী ক্ষমতা হারানোর আশঙ্কায় সংখ্যালঘুদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটার তালিকার বিশেষ সংশোধনে যদি কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ে তবে গণতান্ত্রিক আন্দোলন ও আইনি লড়াই শুরু হবে। পাশাপাশি তিনি বিএলও নির্বাচন আধিকারিকদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই যেন একজন ভারতীয় ভোটারের নামও তালিকা থেকে বাদ না পড়ে। আজি মই হাইলাকান্দিত আচলতে মোৰ এটি ধৰ্মীয় অনুষ্ঠান আছে নয়াগ্ৰাম মাদ্ৰাছা এখনত, গতিকে সেই মাদ্ৰাছাৰ এই ধৰ্মীয় অনুষ্ঠানটোত অংশগ্ৰহণ কৰিবৰ কাৰণে আহিছোঁ। আৰু আহি আমাৰ মই যিহেতু আমচুৰ পৰা প্ৰাক্তন হৈছোঁ, গতিকে আমচুৰ যিহেতু বহু অতিথ্য আছে তেওঁলোকে সাক্ষাৎ কৰি সংগঠনটো আৰু অধিক শক্তিশালী হ'ব, যাতে বৰাকত শক্তিশালী হয় তাৰ কাৰণে তেখেতসকলক সাক্ষাৎ কৰিলে। আৰু হাইলাকান্দি বিশেষকৈ মই দেখিছোঁ বৰাক উপত্যকাত এচাৰ লৈ
হাজাৰ হাজাৰ মানুহ এটা সমস্যাৰ সন্মুখীন হৈছে। এই মানুহখিনিৰ লগত নিশ্চিতভাৱে মই কথা পাতিম, আজি কথা পাতিম, ৰাতিও কথা পাতিম। চৰকাৰে যি ধৰণে এচাৰ লৈ আচলতে সংখ্যালঘু ৰাইজক যি ধৰণে ভোট কৰ্তনৰ যি ষড়যন্ত্ৰ ৰচনা কৰা হৈছে, অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে বৰাকতে একে ধৰণৰ কৰা হৈছে। এই কাৰ্যটোক তীব্ৰভাৱে নিন্দা কৰিছে গৰিহণা দিছোঁ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ভয় খাইছে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হৈ তেওঁ ডেভেলপমেণ্টৰ কথা কৈ তেওঁ 26ৰ নিৰ্বাচনী বজাৰণি পাৰ কৰিব নোৱাৰিব। যদি তেওঁৰ দম আছে তেনেহ'লে তেওঁ ডেভেলপমেণ্টৰ কথা কৈ তেওঁ নিৰ্বাচন জিকক না। তেওঁ নিৰ্বাচন জিকিব নোৱাৰি ভয় শংকাত পৰি এচাৰৰ গইনা লৈ প্ৰকৃত ভাৰতীয় ভোটাৰসকলক তেওঁ যি ধৰণে নাম কৰ্তন কৰিব বিচাৰিছে, এইটো আমি কোনো গতিকে সঠিকভাৱে মানি নলওঁ। আজি বৰাক উপত্যকাৰ বিভিন্ন সমষ্টিত আমি দেখিছোঁ যে বিশেষকৈ সংখ্যালঘু অঞ্চল, সংখ্যালঘু মানুহ মাইনৰিটি হৈ আছে, ধৰ্মীয় সংখ্যালঘু, সেই সমষ্টিবিলাকতো যথেষ্ট পৰিমাণে হাজাৰ হাজাৰ ভোট তেওঁলোকে কৰ্তন কৰি আছে। আৰু বহু মানুহক জীৱিত মানুহক মৃত দেখাই আছে। বহু মানুহক ট্ৰান্সফাৰৰ নামত ভোট ট্ৰান্সফাৰৰ নামতো বহু মানুহৰ নাম কৰ্তন কৰা হৈ আছে। বিয়ালবিলাকৰ বা বিভিন্ন মানুহৰ জৰিয়তে অবজেকশ্যন কৰি পেলাই এজন মানুহে 100, 200, 300, 400 এনেকুৱা ধৰণৰ অবজেকশ্যন কৰিছে, যিটো কৰিব নোৱাৰে, SOPত যিটো নাই। এই ধৰণৰ কৰ্মকাণ্ড কৰি এটা অৰাজক পৰিস্থিতিৰ সৃষ্টি কৰি আচলতে সংখ্যালঘুসকলক এটা ফলঠেকত পেলাই তেওঁ নিৰ্বাচনী বৈতৰণি পাৰ কৰিব বিচাৰিছে। গতিকে মই বৰাকবাসী ৰাইজক সজাগ হ'বৰ কাৰণে আহ্বান জনাইছোঁ আৰু বিয়ালসকলক আৰু অফিচাৰসকলক স্পষ্টভাৱে সকীয়াই দিছোঁ আৰু কৈছোঁ, যদি আপোনালোকৰ জৰিয়তে যদি চৰকাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই আমি গণতান্ত্ৰিকভাৱে আন্দোলন কৰিম, আমি আইনগতভাৱে যুঁজিম। গতিকে যিসকল অফিচাৰ বা বিএলঅ যদি কোনো ভাৰতীয় নাগৰিকক ভোটাধিকাৰৰ পৰা বঞ্চিত কৰে আৰু ষড়যন্ত্ৰ কৰে আৰু যিসকলে কমপ্লেইন কৰিছে সেই কমপ্লেইনকাৰীসকলে যদি কমপ্লেইন উঠাই নলয়, তেওঁলোকৰ বিৰুদ্ধে কিন্তু আমি ৰাজপথত আন্দোলন কৰিম, আইনগতভাৱে যুঁজিম। মুক্তাজুর রহমান লস্কর, হাইলাকান্দি। 14 জানুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় বিজেপির বুথ কার্যকর্তার সম্মেলন, ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। আগামী 14 ফেব্রুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় অনুষ্ঠিত হবে বিজেপি বুথ কমিটির কার্যকর্তা সম্মেলন। এই সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গুয়াহাটি খানাপাড়ায় বিজেপি সংকল্পপত্র নিয়ে জনমত সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ভ্যান যাত্রার সূচনার অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে এই বুথ কমিটি কর্মকর্তার সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করা হবে বলে তিনি দাবি করেন। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া 14 ফেব্ৰুৱাৰীত গুৱাহাটীলৈ আহিব। তেখেতে ৰাতিপুৱাই গুৱাহাটী উত্তৰ গুৱাহাটীৰ মাজত আমি নিৰ্মাণ কৰা কুমাৰ ভাস্কৰ বৰ্মা সেতুৰ উদ্বোধন কৰিব। তাৰ পিছত তেখেতে তাতেই এটা অনুষ্ঠানত ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ মেনেজমেণ্টৰ গুৱাহাটী যিটো আমাৰ গুৱাহাটীত হ'বলগীয়া যিটো কেম্পাছ, যিটো বৰ্তমান ক্লাছ এটা টেম্পৰাৰী কেম্পাছৰ পৰা হ'ব, তাক তেখেতে উদ্বোধন কৰিব। আৰু সিদিনাখনে মোদী ডাঙৰীয়াই গুৱাহাটী আৰু অসমৰ কাৰণে 100খন ইলেক্ট্ৰনিক বাছ ভাৰত চৰকাৰৰ পৰা আমাক তেখেতে আগবঢ়াব। সেই অনুষ্ঠান সামৰণি মৰাৰ পিছত, যিহেতু তাত ৰাজহুৱা মিটিং নহয়, তেখেত খানাপাৰালৈ আহিব আৰু খানাপাৰাৰ এই ফিল্ডত বিজেপিৰ বুথ কমিটিসকলৰ সভাপতি বা আমি যাক পালক বুলি কওঁ বা আমি যাক BLA বুলি কওঁ, এই ধৰণে আমাৰ 3জনকৈ এটা বুথত বিষয়ববীয়া থাকে। সেই 3গৰাকী বিষয়ববীয়া আমাৰ ইয়ালৈকে আহিব। 25,000 আমাৰ বুথ আছে, গতিকে 75,000 বিষয়ববীয়া খানাপাৰা ফিল্ডত গোট খাব। আৰু যিহেতু মোদী ডাঙৰীয়া ইমান দিনে চৰকাৰী কাৰ্যসূচীত আহিছিল, 14 ফেব্ৰুৱাৰীৰ সভাখন রাজনৈতিক হবে। এদিন কংগ্রেসের আশ্বস্তি আরো বাড়িয়ে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মহাদেব অ্যাপ এর নামে ভূপেশ বাঘেল বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন বলে যে অভিযোগ রয়েছে, সেই মামলায় সিবিআই এর বিশেষ আদালত সবুজ সংকেত দিয়েছে। ভূপেশ বাঘেলৰ ওপৰত দুটা বিশেষ অভিযোগ আছে। এটা অভিযোগ আছে, আপোনালোকে ছত্তীশগড়ৰ নিৰ্বাচনৰ সময়ত মই যেতিয়া গৈছিলোঁ তেতিয়া ময়ো তাত কৈছিলোঁ যে মহাদেৱ এপ বুলি এটা এপৰ জৰিয়তে বিত্তীয় লেনদেন হৈছিলে আৰু হাজাৰ হাজাৰ কোটি টকা সেই মহাদেৱ এপৰ জৰিয়তে ডুবাইলৈকে ট্ৰান্সফাৰ হৈছিলে। আৰু এই অভিযোগত
তেখেতৰ পৰিয়ালৰ কেইবাগৰাকীও ব্যক্তি এৰেষ্ট হৈ আছে আৰু ইতিমধ্যে ভূপেশ বাঘেলৰ ওপৰতো তদন্ত চলি আছে। দ্বিতীয়তে এখন চেক CD প্ৰকাশ পাইছিলে। মেজিষ্ট্ৰেট কোৰ্টে তেখেত মুখ্যমন্ত্ৰী থকা সময়ত তেখেতক কিছু সকাহ দিছিলে, কিন্তু কালি CBI স্পেচিয়েল কোৰ্টে গোচৰ তেখেতৰ বিৰুদ্ধে চলিব বুলি এটা ৰায়দান কৰে, যিটো ডেফিনেটলি ভূপেশ বাঘেলৰ দৰে এজন ছিনিয়ৰ পলিটিচিয়ানৰ কাৰণে এটা ছেটবেক বুলিয়ে ক'ব লাগিব, এটা আঘাত বুলি ক'ব লাগিব। BTN নিউজ গুয়াহাটি। ভোটার তালিকা বিশেষ সংশোধন নিয়ে বিরোধী ভোট ব্যাংকে পরিকল্পিত আঘাতের অভিযোগ কংগ্রেসের। ভোটার তালিকার বিশেষ সংশোধনকে কেন্দ্র করে বিরোধী ভোট ব্যাংকে পরিকল্পিতভাবে আঘাত হানা হচ্ছে, এমনই অভিযোগ তুলল কংগ্রেস। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর। তিনি বলেন, তার নিজের বাড়িতেই 5 জনের নামে নোটিশ পাঠানো হয়েছে। শফিকুজ্জামান লস্করের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে এই ধরনের হয়রানি শুরু করেছে বিজেপি। প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবসে আমাদের যে সংবিধান, সেই সংবিধান আমাদেরকে সবার সমান অধিকার দিয়েছে। আমাদের নাগরিকদের অধিকার যেটা সেটা সুনিশ্চিত করেছে। আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে স্বীকৃতি দিয়েছে সংবিধান। আজকে অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা দেখি, সেই গতকাল আপনারা দেখেছেন আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সুইজারল্যান্ড থেকে এসে যে বক্তব্য রেখেছেন, বলেছেন যে আজকে একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে শিখানো এবং তাদেরকে পরিশ্রান্ত করা, হেনস্থা করা। তো আজকে এহেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে আজকে উনি কালিমা লিপ্ত করেছেন। উনার এহেন বক্তব্যকে আমি ধিক্কার এবং তীব্র নিন্দা জানাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আজকে SRN নামে এখানে যে প্রক্রিয়া শুরু হয়েছে, নামকর্তনের যেটা শুরু হয়েছে, এমনকি আমি নিজে আমাকে নোটিশ দেওয়া হয়েছে। আমার একজন ভ্রাতা, উনি ক্লাস 1 গেজেটেড অফিসার, উনি রিটায়ার্ড হয়েছেন, উনাকেও নোটিশ দেওয়া হয়েছে। আমার ভ্রাতা, ওনার নাম খালিকুজ্জামান লস্কর। আমার আরেকজন ভ্রাতা খায়রুজ্জামান লস্কর, উনিও চাকরিজীবী। আমার একজন ভাতিজা আসাদুজ্জামান লস্করকেও নোটিশ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকাল যে ভাষায় বক্তব্য রেখেছেন তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দাবি করেন এই ঘটনার সঙ্গে বিজেপি সরাসরি জড়িত। NRCর পর এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রের পক্ষে গভীর উদ্বেগের বিষয়। যে ইলেকশন কমিশনের দ্বারাই অ্যাকচুয়ালি সব জড়িত, কারণ যেখানে মুখ্যমন্ত্রী মহাশয় নিজে বলছেন যে অসমিয়া আর আসামিজ মুসলিম তাদের তো কোনো ঝামেলা নেই, ঝামেলা এরকম মুসলিম মানুষের, এটা ঠিক না। একজন মুখ্যমন্ত্রী, উনি সবের প্রতিনিধি, এভাবে ওনাকে এইসব কথা বলা উচিত নয়। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান। করেনি 70 বছরে কংগ্রেস কি করলো? 70 বছরে কংগ্রেস কারো ভোটার লিস্টে নাম কাটার তদবির করেনি। ভোটার লিস্টে কার নাম উঠবে, কার নাম কাটা যাবে, এটা কংগ্রেস করেনি কোনোদিন। কংগ্রেস সবাইকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। এছাড়াও কংগ্রেস নেতা সঞ্জীব রায় গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অ্যাজ পার গাইডলাইন অ্যান্ড নর্মস অফ ইলেকশন কমিশন, ওরা একটা রোড ম্যাপ দিয়েছে, একটা ওয়ে রেডি করে দিয়েছে কীভাবে যারা ট্রান্সফার হয়েছে ট্রান্সফারের কথা বলা হবে, যারা মারা গেছে ডিলিট হবে, বিভিন্ন পদ্ধতি আছে এখানে। এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের ব্যাপার। কিন্তু আশ্চর্য রিপোর্ট হচ্ছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি ডোমেনে এসে বলেছেন যে আমি সবাইকে নির্দেশ দিয়েছি, যারা ডাউট করবে কারোর উপরে আপনারা অভিযোগ দেন। এবং আমরা এই যে প্রথাটা আরম্ভ হয়েছে ভুয়ো কমপ্লেন দেওয়াটা,
একটা কারসাজি করে, এটা তখনই আরম্ভ হয়েছে যখন মুখ্যমন্ত্রী পাবলিক ডোমেনে এসে বলেছেন যে আমি নির্দেশ দিয়েছি। বিটিএন নিউজ, শিলচর। মুসলিম ভোট ব্যাংকের টার্গেট করে নোটিশ, এসআর নিয়ে বিজেপিকে তোপ সিপিআইএমের। ভোটার তালিকা বিশেষ সংশোধনকে কেন্দ্র করে বিরোধী দল, বিশেষ করে মুসলিম ভোট ব্যাংকে পরিকল্পিতভাবে আঘাত হানা হচ্ছে, এমনই অভিযোগ তুলেছে সিপিআইএম কাছাড় হাইলাকান্দি জেলা কমিটি। রবিবার শিলচরে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন জেলা কমিটির নেতা দুলাল মিত্র। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করে হয়রানি করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। দুলাল মিত্র আরও দাবি করেন, এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব রয়েছে। অবিলম্বে বিষয়টিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন, সাধারণ মানুষকে ভয়ভীতি ও হয়রানি বন্ধ করতে হবে। মুসলিম ভোটার একটা ফ্যাক্টর, এখানে মুসলিম নামগুলা কাটার একটা বিশাল ষড়যন্ত্র চলছে, সেটা আমাদের সেক্রেটারি বিদ্যুৎ দেব আপনাদের সামনে বিস্তারিতভাবে বলেছেন। এই যে ঘটনাটা যে ঘটছে, যে একটা পুলিং স্টেশনে যদি দেখা যায় যে প্রায় ধরুন 70টা 80টা, কোনো জায়গাতে 100টা 150 জনের বিরুদ্ধে এই ধরনের অবজেকশন, এবং যিনি অবজেকশন দিচ্ছেন ফর্ম 7-এ যিনি অবজেকশন দিচ্ছেন তিনি থাকেন অনেক দূরে, তিনি আশপাশের কোনো গ্রামের মানুষও না। তো তিনি অবজেকশন দিচ্ছেন, তিনি কিভাবে জানলেন যে এই মানুষটা এখানকার মানুষ না, সেই মানুষটা সন্দেহজনক বা এখানকার ভোটার না? বিরুদ্ধে এই অভিযোগ, সেই অভিযোগকে কতটুকু সত্য সেটা যাচাই করে দেখতে হবে, এবং যারা অভিযোগ করেছে তাদেরকেও তাদের আইডেন্টিটিও যাচাই করে দেখতে হবে। আর যদি দেখা যায় যে এখানে ভুয়ো যদি অভিযোগ থাকে বা যারা বেনামি অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। এবং আমরা আরেকটা দাবি করেছি, যাতে এই নির্বাচন প্রক্রিয়ার আগে যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে সেই সংশোধন যাতে নিরপেক্ষ হয় এবং যাতে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার আইনগত অধিকার এবং তার নির্বাচনের যে ভোট দেওয়ার অধিকার সেটা যাতে কোনো অবস্থায় লঙ্ঘিত না হয়। ভোটার তালিকা বিশেষ সংশোধন ঘিরে শাসক বিরোধী তরজা তীব্র, নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা সুস্মিতা দেবের। ভোটার তালিকা সংশোধন ঘিরে শাসক বিরোধী তরজা তীব্র, নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা সুস্মিতা দেবের। ভোটার তালিকার বিশেষ সংশোধনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও সাংসদ সুস্মিতা দেব কাছাড়ে নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে সাধারণ মানুষের হয়রানির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। জনের বেশি এখানে আছে, একজন দিয়েছে, তো এটা কে ভেরিফাই করবে? ইয়ারও ভেরিফাই করবে। ইয়ারও বরখলার ইয়ারও আজকের ডেটে কে বরখলার ইয়ারও? এটা বরখলা না শিলচর? এটা বরখলা বরখলায় পড়ে না, ইটস নট ইন দ্য নিউ আফটার ডিলিমিটেশন, বরখলায় পড়ে। হু ইজ দ্য ইয়ারও? We have DDC size the ERO, but our কে ডিডিসি? He has to look at it. সাক্ষাৎ শেষে সুস্মিতা দেব বলেন, ফর্ম 7 এর মাধ্যমে যারা একের পর এক অভিযোগ দাখিল করছেন তাদের তলব করে জেরা করা উচিত। যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি আরও দাবি করেন, ভোটার তালিকা সংশোধনের নামে যে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা না হয় সেদিকে নির্বাচন দফতরকে বিশেষভাবে নজর দিতে হবে। জেলা ইলেকশন অফিসারের কাছে এসেছিলাম, আমরা দেখতে পেরেছি যে একজন ব্যক্তি 20টা অবজেকশন দিচ্ছে। আজকে আমাদের আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি বলছেন যে এরকমও এরকমও ব্যক্তি আছে, কয়টা দিয়েছে? 50-এর উপরে একজন ব্যক্তি দিয়েছে শিলচর সমষ্টিতে, আর একজন ব্যক্তি বরখলা সমষ্টিতে 22টা ফর্ম 7 আবেদন দিয়েছে নাম ডিলিট করার জন্য। ইলেকশন অফিসারকে আমরা বলেছি যে এই কমপ্লেনটা দিয়েছে ওকে যুক্তিসঙ্গত লিখে দিতে হবে, ও কিসের ভিত্তিতে বলল যে এরা এখানে পার্মানেন্টলি থাকছে না। কারণ ইলেকশনের আইনে আছে সেকশন 31, যারা মিথ্যা কথা বলবে, যারা ডিক্লারেশন দিয়েছে, ফর্ম 7 সাইন করেছে, মিথ্যা কথা বলেছে, ওদেরকে জেলে দিতে হবে। বিটিএন নিউজ, শিলচর। শিলচরে বিটিএন সাংবাদিকের বাড়িতে চুরি, সোনা টাকা লুট। শিলচর শহরে ফের চুরির ঘটনা।
সোনা ও নগদ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল চোরের দল। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় 25 জন চোর গ্রেপ্তারের পর এই ঘটনাকে পুলিশের প্রতি সরাসরি চ্যালেঞ্জ বলেই মনে করছেন অনেকে। শনিবার গভীর রাতে শিলচর কলেজ রোড এলাকার পশ্চিম আজাদ হিন্দ রোডে বিটিএন নিউজের সাংবাদিক আশিস দাসের বাড়িতে সংঘটিত হয় ভয়াবহ চুরির ঘটনা। চোরের দল বাড়িতে হানা দিয়ে প্রায় 10 ভরি সোনার অলংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের দরজা খোলা এবং জানালার গ্রিল খুলে নিচে রাখা। ঘরের ভেতরে ঢুকে দেখা যায় আলমারি তছনছ করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে খবর দেওয়া হয়। খবর পেয়ে আউটপোস্টের ইনচার্জ পুলিশ বাহিনী ও গোয়েন্দা কুকুর নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। আশপাশের এলাকার সম্ভাব্য পালানোর পথ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয়দের দাবি শহরে পুলিশি টহল আরও জোরদার করতে হবে এবং এই চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। বিটিএন নিউজ, শিলচর। বাংলাদেশে ফের আদিম নৃশংসতা, হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ও হিংসার ঘটনার মধ্যে ফের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। নরসিংদী পুলিশ লাইনের সংলগ্ন মসজিদ মার্কেট এলাকায় একটি গ্যারেজের ভিতরে 23 বছর বয়সী হিন্দু যুবক চঞ্চল ভৌমিককে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণী জানা যায়, গ্যারেজে কাজ শেষে প্রতিদিনের মতো সেখানে ঘুমোতে যান চঞ্চল ভৌমিক। গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বাইরে থেকে গ্যারেজে শাটার বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গ্যারেজের ভেতর থেকে উদ্ধার হয় চঞ্চল ভৌমিকের দগ্ধ মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন, তবে এটি ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নিউজ ডেস্ক, বিটিএন। বোর্ড পরীক্ষায় স্বচ্ছতা আনতে কঠোর সিদ্ধান্ত। মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিকে বড় বদল। পরীক্ষা কেন্দ্র ও নিরীক্ষণ থেকে বাদ বেসরকারি স্কুল। 2026 সালে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে কোনো বেসরকারি স্কুলে রাখা হবে না। পরীক্ষা নিরীক্ষণের দায়িত্ব বেসরকারি স্কুলের শিক্ষকদের রাখা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার গুয়াহাটি খানাপাড়ায় জ্যোতিষ আন্তর্জাতিক কলা কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার তত্ত্বাবধায়ক ও সহকারী তত্ত্বাবধায়কদের সভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসম রাজ্যে বিদ্যালয় শিক্ষা পরিষদের পরিচালনায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এবার মাধ্যমিক পরীক্ষা 10 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা 11 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন, এবছর মাধ্যমিক 7355 পরীক্ষা কেন্দ্রে 4,38,565 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। অন্যদিকে উচ্চতর মাধ্যমিকে 3,103 পরীক্ষা কেন্দ্রে 3,30,744 পরীক্ষার্থী অবতীর্ণ হবে। এদিন সভায় শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, শিক্ষা বিভাগের কমিশনার ও সেক্রেটারি নারায়ণ কৌর, অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের অধ্যক্ষ আর.সি. জৈন প্রমুখ উপস্থিত ছিলেন। বিটিএন নিউজ, গুয়াহাটি। শিক্ষান্ত পৰীক্ষা আৰু উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষা এক প্ৰকাৰ নিৰ্বাচনৰ সমান্তৰালভাৱে অনুষ্ঠিত হ'ব আৰু স্বাভাৱিকভাৱে নিৰ্বাচনৰ সময়ত যিহেতু পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব, আমি বহুত বেছি খা খবৰো লৈ থাকিব নোৱাৰিম। সেইকাৰণে আজি মই আমাৰ যিখিনি চেণ্টাৰ ইনচাৰ্জ আছে তেখেতসকলক নিমন্ত্ৰণ কৰিছিলোঁ। ৰনোজ পেগু ডাঙৰীয়া আৰু মই দুয়োজনে তেওঁলোকক পৰীক্ষাটো যাতে সুকলমে পৰিচালনা কৰে তাৰ বাবে অনুৰোধো জনালোঁ। আৰু আগতে বিশেষকৈ এডিআৰই পৰীক্ষা এই শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ দ্বাৰাই সুন্দৰভাৱে অনুষ্ঠিত হৈছিল। তেখেতসকলক অভিনন্দনো জনালোঁ আৰু মই ভাবোঁ যে সকলোৰে প্ৰচেষ্টাত এইবাৰ
মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা তেখেতসকলে সুকলমে পৰিচালনা কৰিব। কিবা নীতি নিৰ্দেশনা স্পেচিফিক বাকীখিনি আজি দিনটো তেওঁলোকক ট্ৰেইনিং কৰা হৈছে। ইয়াৰ সূক্ষ্ম কথা বতৰাবিলাকত আমি সোমোৱা নাই। কেনেকৈ পৰীক্ষা আনিব লাগিব, ক'ত মোবাইল থ'ব লাগিব, ক'ত CCTV ল'ব লাগিব, পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকত ক'ত থাকিব, ই এটা দীঘলীয়া প্ৰশিক্ষণ। সেইখিনি আমাৰ স্কুল এডুকেশ্যন বৰ্ডে কৰিছে। সেই বিষয়টোত আমি সোমোৱা নাই। আমি মাত্ৰ তেওঁলোকক এইটোৱে পৰামৰ্শ দিছোঁ যাতে পৰীক্ষাটো ভাল কৰি আপোনালোকে পৰিচালনা কৰে। আপোনালোকৰ ওপৰত আমাৰ বিশ্বাস আছে। ইলেকশ্যন থাকিব, আমি বেছি খবৰ ল'ব নোৱাৰিম, গতিকে আপোনালোকে যাতে ভাল কৰি পৰীক্ষাটো পাতে। যোৱাবাৰ প্ৰাইভেট স্কুলৰ শিক্ষক প্ৰশ্ন এইবাৰ প্ৰাইভেট স্কুলত পৰীক্ষা নহ'ব আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী মেট্ৰিক দুয়োটাই চৰকাৰী স্কুলতে অনুষ্ঠিত হ'ব। আৰু পৰীক্ষাৰ যিবিলাক নিৰীক্ষক ইনভেজিলেটৰ তেওঁলোকো আগে পিছে আমি প্ৰাইভেট বিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীক আনো। এইবাৰ সিদ্ধান্ত লোৱা হৈছে যে প্ৰাইভেট স্কুলৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী নাথাকিব, কাৰণ ক'ৰবাত কিবা ভুল হ'লে প্ৰাইভেট স্কুলৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ ওপৰত চৰকাৰৰ কৰ্তৃত্ব নাথাকে, আমি একশ্যনো ল'ব নোৱাৰোঁ। সেইকাৰণে এইবাৰ আমি কৈছোঁ যে যিহেতু বহুতখিনি নিযুক্তিও হৈ গ'ল, সেইকাৰণে চৰকাৰী বিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলেই পৰীক্ষাৰ নিৰীক্ষণৰ দায়িত্ব ল'ব। শ্বৰ্টেজটো মেকআপ এতিয়াতো কোনো শ্বৰ্টেজ নাই। যোৱা কেইদিনমানত 10,000তকৈ বেছি শিক্ষক শিক্ষয়িত্ৰী নিযুক্তি হৈছে আৰু ফেব্ৰুৱাৰী মাহত আৰু 5,000মান শিক্ষক শিক্ষয়িত্ৰী নতুনকৈ নিযুক্তি হোৱাৰ সম্ভাৱনাও আছে। গতিকে মোৰ মতেদি শ্বৰ্টেজটো নায়েই। কোনোবা জিলাত ছাৰপ্লাছেই থাকিব পৰীক্ষাৰ কাৰণে। পঢ়োৱাৰ কথাটো বেলেগ, পৰীক্ষাৰ নিৰীক্ষণৰ কাৰণে যি শিক্ষক লাগিব অলপ বেছিকৈ থাকিব। ছাৰ, আপুনি যিহেতু ছুইজাৰলেণ্ডলৈ গৈছিল, ইকনমিক ফৰামৰ অংশগ্ৰহণ কৰিলে অকণমান অভিজ্ঞতা কেনেকুৱা? তাৰ বিষয়ে মই আপোনালোকক ৰিপাব্লিক ডে হৈ যাব দিয়ক, গণৰাজ্য দিৱস হৈ যাব দিয়ক, আপোনালোকক এদিন মাতিম। ছুইজাৰলেণ্ডত আমাৰ অভিজ্ঞতা কি হ'ল, অসমে কেনেকৈ নিজৰ কথা ক'লে, অসমলৈ কোন কোন উদ্যোগ নতুনকৈ আহিব খুজিছে, এই গোটেই বিষয়ে গণৰাজ্য দিৱস হৈ যাওক ভাল কৰি মই আপোনালোকক এদিন মাতিমো। আৰু বহুতখিনি বিনিয়োগকাৰী অসমতো আহিব। ফেব্ৰুৱাৰী মাহত আমি অনুষ্ঠান এটা কৰিম। তাতে মই যিহেতু MOU কৰা নাই, তেওঁলোকক মই ফেব্ৰুৱাৰীত ইয়াতে মাতিছোঁ MOU কৰাৰ কাৰণে। ছাৰ, ইমানখিনি উন্নয়নৰ বাতাবৰণ সৃষ্টি হোৱাৰ মাজতে দেখা গৈছে তেওঁলোকে প্ৰত্যেক বছৰে কৰে। যেতিয়ালৈকে চুক্তি নহ'ব তেতিয়ালৈকে তেওঁলোকে গণৰাজ্য দিৱস বৰ্জন কৰাৰ যিটো আহ্বান সেইটো জনাই থাকিব, তাত কোনো নতুনত্ব নাই। কিন্তু আমি এইটোৱে বিচাৰোঁ যাতে শান্তিৰে পাৰ হৈ যায় আৰু আমাৰ দিনত 5টা বছৰ খুব ভাল কৰি বা তাৰ আগতো ক'ভিডক বাদ দি বাকী সময়খিনিত সুন্দৰভাৱে গণৰাজ্য দিৱস উদযাপন হৈছে। এইবাৰো আমি আশা কৰিম যাতে ৰাইজে উৎসাহ উদ্দীপনাৰে গণৰাজ্য দিৱসত যোগদান কৰে। আমাৰ মন্ত্ৰীসকলক ইতিমধ্যে দায়িত্বও দিয়া হৈছে পতাকা উত্তোলনৰ। মই ভাবোঁ যে ৰাইজে উলহ মালহেৰে সৈতে এইবাৰ গণৰাজ্য দিৱস উদযাপন কৰিব। ছাৰ, হিন্দীত কৈ দিব ইয়াত হিন্দীত ক'বলগীয়া কি আছে? ছাৰ, অলপ কৈ দিয়ক। 28 জানুয়ারি সিদ্ধেশ্বরে সভা, নির্বাচনী শাক বাজাবেন গৌরব। আগামী 28শে জানুয়ারি বরাক উপত্যকায় নির্বাচনী রণডঙ্কা বাজাতে চলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। খাতেগড়া সিদ্ধেশ্বর মাঠে আয়োজিত হবে বরাক উপত্যকার 3 জেলার বিশাল জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। জনসভায় তার সঙ্গে থাকবেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার ও ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কংগ্রেসের এই শক্তি প্রদর্শনকে ঘিরে বরাক উপত্যকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হতে চলেছে। কংগ্রেস নেতা সজল বণিক জানান, এই জনসভা থেকে বরাক উপত্যকার একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জনস্বার্থমূলক ইস্যু তুলে ধরবেন গৌরব গগৈ। পাশাপাশি সাংগঠনিক দিক থেকে দলীয় কর্মীদের উজ্জীবিত করা এবং আসন্ন রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা নির্ধারণ করাও এই সফরের অন্যতম উদ্দেশ্য। গৌরব গগৈয়ের বরাক সফরকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। BTN নিউজ, শিলচর। বরখোলায় গোমাংস বিক্রি নিয়ে উত্তেজনা, আটক 2। বড়খোলা থানাধীন মাঝিপুর এলাকায় গোমাংস বিক্রির অভিযোগে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম পুতুল মিয়া লস্কর, বয়স 60। অপর ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক 10টা নাগাদ বালিঘাট উজানগ্রাম থেকে গোমাংস নিয়ে মাঝিপুর বাগানে আসার সময় স্থানীয় জনগণ সন্দেহজনকভাবে ওই 2 ব্যক্তিকে
মাংস সহ আটক করে। পরে খবর পেয়ে বড়খলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় 4 কেজি গোমাংস জব্দ করে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা একসময় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বড়খলা থানার পুলিশ দ্রুত হস্তক্ষেপ করলে পরে অবরোধ ও আন্দোলন প্রত্যাহার করা হয়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ দৌড়ি লাইছি জলদি আই যাও বাইরন দল যত আসো জলদি आओ अरे तुम्हारा तुम जो बोल रहा है जो दुकान में कौन सा दुकान रखता है क्योंकि सरकार जैसे स्ट्रिक है पुलिस भी स्ट्रिक है केस लगा इन लोगों का इशू क्या है कि वो तो पैकेट है ना वो तो जरूर बेचने के लिए लाया हुआ अच्छा वो सब समझ गया हम बोला कि जो पैकेट जो दुकानदार रखता है उनका नाम दो ना अगर कार्रवाई नहीं होता तब बोलो ना ये बात नहीं है सर अरे क्या ये बात नहीं तुम कहाँ से आता है उसको ढूंढना पड़ेगा कहाँ से कारोबार करता है वो कहाँ से लाया है उसको जाना है हम लोगों को तुम लोगों को क्यों जाना है তোমরা কেন যাইবা আমি জানি মানে হল কি মানে ডট এটু কাটা হইছে তাকে গম পাইছে এইটো এই মানুষটা কি করতে লাগে এটা টাইম দেও না একটা তো স্টেটমেন্ট লইতে লাগবো না মানুষটা স্টেটমেন্ট লইছে তোমরা এখানে কইছে আমি পঙ্কজও কইছে আর ডিটেইলস পালে তার সঙ্গে যে কোন জায়গা থেকে আছে এটা তো বাইর করতে লাগবো আর এই জানবো যে কই কই দোকানে একটা সেম টাইপ বিজনেস যেরকম ড্রাগসের বিজনেস সেম রকম থাকে না এটা একটা সেম রকম বিজনেস এখন তুমি কইছো কি দোকানে এখানে যায় ওই দোকানগুলোর নাম তুমি আমার সামনে আইতে লাগে না আমার হোয়াটসঅ্যাপের নাম বলো হোয়াটসঅ্যাপে দেও না আমি রেড মারি যদি কেস না লয় তখন তুমি ধনা দেও না যে ওসি স্যার কাজ করে না বলি। বিটিএন নিউজ বড়খলা। আজকের মতো বিটিএন প্রাইম টাইম এ পর্যন্তই। ধন্যবাদ।